আবাস যোজনার টাকা পাওয়ার জন্য ছেলেদের ছেড়ে আলাদা থাকার গল্প ফেঁদেছিলেন কোলাঘাটের কুমোরহাট গ্রামের জলধর মান্না। ওই প্রকল্পের সুপার চেকিংয়ে গিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়েই জলধরের নাম বাদ দেওয়ার নির্দেশ স্বয়ং জেলা শাসকের। তো চেকিং চলছে, সুপার চেকিং চলছে, উপর থেকে আছে, তো আমাদের অসুবিধার কিছু ব্যাপার নেই। বাড়ি কেটে দেওয়া হয়েছে কি আছে এই সম্বন্ধে এখনও আমি কোনো লিস্ট পাইনি। চলছে মোটামুটি, জিএম এসছিলেন এটুকু জানি, এর লিস্ট আমি এখনও পর্যন্ত পাইনি। 18 তারিখের পর ছাড়া আমরা লিস্ট পাবো না। নির্দেশ দিয়েছে ওখানে দাঁড়িয়ে থেকেই ওনার বাড়িটা কেটে দেওয়ার জন্য। আমি তো ছিলাম না, আমার সামনে এই বিষয়টা হয়নি, আমি পেপারে পড়ে শুনলাম। আবাসের টাকা পেতে কেউ রান্নাঘরে চৌকি পেতে সংসার সাজাচ্ছেন। এইসব অনিয়ম আটকাতে চলছে সুপার চেকিং। তাতেই সমস্ত অদ্ভুত ঘটনা সামনে আসছে। যাদের বাড়ি কাটা হয়েছে আবার তাদেরকে রিচেকিং করতে হবে, এরকম দৃষ্টিভঙ্গি থেকে তো পুলসিটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রামে ওই জনৈক ভদ্রলোক, তার পাকা বাড়ি আছে, সামনে একটা মাটির বাড়ি রেখেছেন। তিনি সে মাটির বাড়িটাকে দেখিয়ে বাড়ি পাওয়ার চেষ্টা করেছেন। তো যারা আমাদের সার্ভে করেছেন সমস্ত ছবি উঠে এসেছে তার পাকা বাড়ি এবং মাটির বাড়ি। বিশেষ করে ডিএম স্যার নিজে ভিজিট করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 10টা যে শর্ত ছিল, সেই 10টা শর্তের মধ্যে তার মিসম্যাচ হয়েছে। স্বাভাবিক কারণেই যে তার বাড়িটা বাদ গেছে। দেউলিয়া বাজার থেকে খন্নাডিহি যাওয়ার পথে কুমারহাট গ্রামে জলধর মান্নার বাড়ি। একতলার মস্ত পাকার বাড়ি, সামনেই একটি ছোট্ট কুড়ে ঘর। আবাসের টাকা পেতে ওই কুড়ে ঘরে থাকেন এমনটাই বলেছিলেন জলধর। পাকা বাড়িতে তার 2 ছেলে থাকেন এমনটাই দাবি করেন তার 2 ছেলে। পাকা বাড়িটা যে এই সময় হয়েছে, যে সময় সার্ভে হয়েছিল সেই সময় আমার মাটির বাড়ি ছিল। 2018 সালে সার্ভে হয়েছিল, সে সময় তৎকালীন আমার মাটির বাড়িই ছিল। আমরা 6-7 মিলে সেই মাটির বাড়িতে থাকতাম। আর ফণি এত ঝড় থাকা সত্ত্বেও আমরা সেই বাড়িতে রিপেয়ার করে যে থেকেছি, টালি চেঞ্জ করে তিরপল দিয়ে থেকেছি। এখন যে কেউ আমাদের পাশে এসে পঞ্চায়েত মেম্বার বলো, পঞ্চায়েত প্রধানও বলো, কেউ দেখেনি। আজকে আমরা 2 বছর থেকে 1.5 বছর আগে আমরা 2 ভাইয়ে ইনকাম করে ধার দেনা করে আমরা পাকা বাড়িটা করেছি। আজকে পাকা বাড়িটার নাম সেই নামেই সার্ভে হতে সেই বাবার নামেই সার্ভে হতে বাড়িটা আসে, সেটা আমরা জানিনি। আসতে আমরা 2 ভাইয়ে করেছি। সেই বাড়িটা দেখেই ডিএম স্যার রবিবার সার্ভে করতে এসেছিলো, যেটা শুনলাম সার্ভে এসে নাকি আমাদের বাড়িটা নাকি কেটে গেছে। এবার বাবা মা ঠাকুমা আমরা 6 জন বাড়িতে, একটা বাড়িতেই থাকি। এবার সেই বাবা মার জন্য যদি আলাদা বাড়ি দেয় তো অনেকেই তো এইভাবেই তো পাচ্ছে যে আমরা তাহলে কি ভুল আছে আমাদের। আমরা মাটির বাড়ি দেখিয়ে যদি আমাদের তো বাবা মা আছে, বয়স্ক ঠাকুমা আছে, এই বাড়িতে একসঙ্গে সবাই মিলে থাকা যাচ্ছে না। যদি আমাদের দিকে যদি বাড়ি দেয় খুব ভালো হতো, আর যদি না দেয় সেখানে আর কিছু করার নেই। ওটা যেটা সার্ভে হয়েছিল সেটা 2018 সালে সার্ভে হয়েছিল। তারপরে এখন ঘর আসছে 2024 সালে, ঠিক আছে। তখন পুরাতন বাড়ি ছিল তো মাটির বাড়ি 2018 সালে। এখন আমরা তো 2 ভাই ঘর করে এখন এরকম হচ্ছে। বাড়িটা যে করেছে সেখানে কি বাবা কোনো রকম অর্থ দেয় না? বাবা তো যে তার তো সংসার চালাতেই তো সময়টাকে, আমাদের কিছু জমানো 2 ভাইয়ের টাকা আমরা ধার দেনা করে বাড়িটা করেছি। এখানে বাবার কোনো সহযোগিতা পায়নি। বাবা কি এখন ওই মাটির বাড়িতেই রয়েছে? হ্যাঁ, বাবা মাটির বাড়িতেই থাকে। কিন্তু মাটির বাড়িতে যে থাকে বলছেন, সেখানে তো কোনো থাকার কোনো আসবাবপত্র নেই। এখন সেটা ব্যবহার করা হয়নি। বাবার শরীর খারাপ হয়েছে, আজ প্রায় 3-4 মাস হলো বাবার শরীর খারাপ হয়েছে, তাকে আমরা ওই জন্য আমাদের বাড়িতে, এই পাকা বাড়িতে আছে। বাবা বা আপনারা কি আলাদা? আমরা আলাদা। 2018 সালে আমরা জিতার পর যখন ইনভেস্টিগেশন আমাদের ফটো তোলা হয়, তখন ওনার কিন্তু ছাতা ড্রাইভারই ছিল না। তার পরবর্তীকালে উনি করেছেন, তখন নাম ছিল, সেই অনুযায়ী নাম লিস্টে এসে গেছে। এবারে অফিসাররা ইনকোয়ারি করছেন, এবারে যেটা সিদ্ধান্ত নিচ্ছেন, আমাদের কোনো আপত্তি কিছু নেই। আমাদের পঞ্চায়েত থেকে কোনো মেম্বার কোনো গ্রামেই যাচ্ছে না, সব অফিসারদের স্বাধীনভাবে ওনারা করছেন। সঠিক যেটা দেখবেন সেটা হবে, প্রাপ্য লোক সঠিক পাক আমরা চাই। এটা আমরা জানি, কারণ আমরা
তো ঘুরি এলাকায়, তো আমরা দেখি যে একটি গোয়ালঘর বা রান্নাশালে হঠাৎ করে সেখানে খাট পড়ে গেছে, রান্না করার জন্য গ্যাস অন্যান্য সাজসরঞ্জাম পড়ে গেছে। কিন্তু যখন দেখা গেল যে সার্ভেতে যাচ্ছি, তিনি যে ঘরটি থেকে বেরোচ্ছেন সে ঘরটি তার প্রকৃত বাড়ি, কিন্তু যখন এসে দেখাচ্ছেন যে আমার এই বাড়ি, সে বাড়ি দেখা গেলো আদৌ তার বসত বাড়ি নয়, শুধুমাত্র ঘরের টাকাটি পাওয়ার জন্য তিনি এরকম সাজিয়েছেন একটা ওই কুঁড়ে ঘরকে, যে আমি এখানে থাকি, এবং সেটাকে সত্য প্রমাণ করার জন্য সেখানে বিছানা সাজ ফেলে দেওয়া, রান্নার জিনিস ফেলে দেওয়া, নানা রকমভাবে কিছু মানুষ কিন্তু ছলনা আশ্রয় নেয়। আমরা চাই, সকল মানুষকে আমরা আবেদন করে অনুরোধ করব যে প্রত্যেকেই চাই যে স্বচ্ছ উন্নয়ন হোক। এই স্বচ্ছ উন্নয়নটা করতে গেলে যেমন নেতাদেরকেও আমরা দোষ দেই, তেমনি আমাদেরকেও সচেতন হতে হবে যে কোনো প্রকারে আমরা ছলনার আশ্রয় নিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে যেন আমরা সরকারের টাকাকে তজরুপ না করি। তারপরই জেলাশাসক স্থানীয়দের সাথে কথা বলে সত্যিটা জানতে পারেন। যদিও জলধর বাবুর ছেলেদের দাবি অঞ্চল বিজেপির, তারা তৃণমূল করেন, তাই তাদের রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। আমাদের রাজ্যের কি কেন্দ্রে কোনো দায়িত্ব নেই যে এতদিন বাড়িটা পাননি কেন? আমরা এতদিন বাড়িটা পাইনি। আমাদের শত্রু, আমাদের যে মেম্বার ছিলেন উনি উপপ্রধান বা হচ্ছে যে বর্তমান আবার উপপ্রধান হয়েছে, আগে প্রধান ছিলেন, উনি আমাদের শত্রু, পারিবারিক শত্রুর জন্য আমার দিকে বাড়িটা দেননি। টাকা পয়সাও চাইছিল, আমরা সেটা সেই সময় দিতে পারিনি। কত টাকাতে চাওয়া হয়েছিল? বলছিল 50,000 টাকা। মানে আবাস যোজনার বাড়ি পেতে 50,000 টাকা দিতে হবে? হ্যাঁ। আমি মনে করছি ডিএম সাহেব উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন, এবং আমরা সাধুবাদ জানাই যে তিনি নিজে দেখে তিনি এটাকে বাতিল করেছেন। এবং এতে করে একটা জিনিস আমরা মানুষের সামনে এই বার্তা দিতে চাই যে এরকম করে ছলনার আশ্রয় নিয়ে যেন কেউ বাড়ির টাকা তৈরির জন্য আবেদন না করেন, বা বাড়ির টাকা যেন কেউ না পান। আমরা আবারও চেষ্টা করছি, এরপর আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে গ্রামসভার মধ্য দিয়ে। সেই গ্রামসভার পরে আমরা 1 সপ্তাহ সাধারণ মানুষ সময় পাবে তার উপরে আপত্তি করার। তারপরে আমরা আবারও ব্লকের সাধারণ সভা ডেকে ওই চূড়ান্ত তালিকা পাস করব, এবং সবশেষে ডিস্ট্রিক্টে সভায় সেই তালিকা পাস হওয়ার পরে যেটা আমাদের কাছে খবর আছে যে আগামী 23শে ডিসেম্বর পর থেকে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। দেখুন, এটা পুলসিটা অঞ্চলের কুমারহাট গ্রামের শুধু একটা ঘটনা নয়। আপনি যদি এরকম ঘটনা দেখেন সারা বাংলা জুড়েই ঘটছে। কারণ যদি দেখেন, এই দলের নেত্রী তিনি সবথেকে বড় এই পশ্চিমবঙ্গের চোর, কিন্তু তিনি কি মুখোশ ধরে রেখেছেন না একটি টালির চালের বাড়ি, অথচ তিনি সবথেকে বড় চোর। এবং তার আরেক ভাইপো তিনি হচ্ছে একদম কালীঘাটের বুকে চলমান সিঁড়িযুক্ত ঘরে থাকে। তো এখানেও সেই রকম এই তৃণমূলের কালচারটা এই নেত্রীকে দেখেই। সামনে এক একটা করে ছোট ভাঙা বাড়ি রেখেছে, সেটাকে দেখিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা এই আবাস যোজনাকে লুট করে নিতে চাইছে। অভিযোগ এসছে তো যে 50,000 টাকা ঘর পাইয়ে দেবো, দিতে হবে। আজকে এতদিন নিশ্চয়ই দেয়নি, তাই ঘরের নাম ওঠেনি। নিশ্চয়ই 50,000 টাকা রোফা ওই ব্যক্তি রাজি হয়ে গেছে যে ঘর যখন আছে তখন 50,000 টাকা দেওয়ার পরে বাকি টাকাতে আর একটু ভালো করে ঘরটা খারিয়ে নেব। কিন্তু নিশ্চয়ই আবার রোফাতে কোনো গণ্ডগোল হয়েছে, তাই আজকে ডিএম সাহেবকে এসে ঘর কাটাতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক বিষয় পশ্চিমবাংলার বুকে আর ঘটতে পারে না, যেখানে ডিএম সাহেব একটা ঘর কাটাতে, নাম কাটাতে, সার্ভে করতে তার অন্যান্য মানে বড় বড় কাজকে ফেলে দিয়ে একটা ঘর কাটাতে আসতে হচ্ছে। একটা দুর্নীতিকে রুখতে, এটা লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা। মানে এটা যে বিরোধীদের অভিযোগ চিরকালের, যে পাকা বাড়ি না থাকলে তৃণমূলের নেতারা নাকি টাকা নিয়ে বাড়ি করে দেয়, কিন্তু আপনারাই দেখতে পেলেন তার প্রকৃষ্ট উদাহরণ যে পাকা বাড়ি থাকলে আর মাটির বাড়িকে দেখিয়ে দলের নেতাদের টাকা দিয়ে বাড়ি পাওয়া যায় না। প্রকৃত সরকারের টাকাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই যে তৃণমূল নেতা নেত্রীর যে দায়িত্ব, এটা প্রমাণিত হলো, এবং তার প্রত্যক্ষদর্শী আপনারাও হলেন।
না, যদি এই অভিযোগটা হয়ে থাকতেন তাহলে নিশ্চয়ই উপপ্রধান সুপারিশ করতেন কারো না কারো কাছে। আর উপপ্রধান মানে তিনি ইঙ্গিত করতে চাইছেন উনি যেহেতু দলের প্রতীকে জিতেছেন, এখন উনি উপপ্রধান হয়েছেন, সবাইয়ের উপপ্রধান। তাই যদি মনে হতো তাহলে আমরা তো যারা আধিকারিকরা যারা আমাদের আছেন তাহলে ওনাকে তো গুরুত্ব দিতেনই। আমরা এসব গুরুত্ব দিই না, এসব ভিত্তিহীন খবর। এখন নাচতে না পারলে উঠোন বাঁকা যা হয়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য প্রকৃত প্রাপকরা পাবে, এতে তৃণমূলে কোন নেতা টাকা নেবে না নেবে এটা তো পরিষ্কার হয়ে গেল যে কারোর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি হয় না। প্রকৃত সার্ভের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের 10টা যে শর্ত আছে, যে শর্তটা ম্যাচ করলে বাড়ি পাওয়া যায়, সেটাই সামনে উঠে এলো। সুতরাং এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।